আমার বোনের ৩ সন্তান। আমার দুলাভাই বড় ব্যবসায়ী। তো ব্যবসার জন্য বিভিন্ন জেলায় তাকে যেতে হয়, সেখানেও থাকতেও হয়। তাই প্রত্যেকবারের মতো এবারও কাজে রাঙ্গামাটি যায়। তখন সেইখানে পাহাড়ি একটা মেয়ের সাথে পরিচয় হয় তার। মেয়ে হয়েও মেয়েটার রূপের প্রশংসা করতে বাধ্য, কারণ মেয়েটা পরীর মতো সুন্দর। আমার দুলাভাইয়ের নাম আনিস, বয়স 40, কিন্তু সুন্দর ফর্সা হ্যান্ডসাম দেখতে, কেউ দেখে বলবেই না তার বয়স 40 বছর। ওইদিকে আমার বোন ইতুর বয়স 30, 3টে বাচ্চা হয়ে চেহারা মলিন ও মোটা হয়ে গেছে। তবুও দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু আমার বোনের সব কমতি চোখে পড়ে ওই মেয়েটা দুলাভাইয়ের জীবনে আসার পর। তখন দুলাভাই কেমন যেন হয়ে যায়। আপাকে 2 চোখেও দেখতে পারে না, বাড়িতেও থাকতে চায় না, আর যদিও থাকে তাহলে ফোন নিয়ে ব্যস্ত থাকে। আপা কিছু সন্দেহ করলেও তা আরো জোরালো হওয়ার আগে আমার দুলাভাই ওই মেয়েটাকে দ্বিতীয় বিয়ে করে বাড়ি নিয়ে আসে। তখন আমরা জানতে পারি অনেকদিন ধরেই তাদের পরকীয়া প্রেম চলছিল। ওই মেয়েকে বাড়িতে আনার পর আপা ঝামেলা করতে চাইলে পারে না, কারণ দুলাভাই নতুন বউয়ের জন্যই পাগল। এইদিকে 3 সন্তানের মুখের দিকে তাকিয়ে আপাও সব মেনে নেয়। কিন্তু মেনে নিলেও সতীনের সংসার করা কি এত সহজ? নিজের সাজানো সংসার অন্যের হাতে তুলে দেওয়া কি এত সোজা? না, কোনোটাই সোজা নয়। তাই আপাও মেনে নিতে পারেনি। এক পর্যায়ে ওই মেয়ের সাথে আমার বড় আপুর ঝামেলা হওয়ায় আমার বড় আপুকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর কোর্টেও আপিল করে ডিভোর্সের। কিছুদিন পর আপুকে ডিভোর্স দিয়ে দেয় মোহরানা সহ, আর সন্তানদের জন্য মাসে মাসে টাকাও পাঠায়, কিন্তু কখনো দেখতে আসে না। এরপর বেশ কিছু বছর পর শুনলাম দুলাভাইয়ের দ্বিতীয় বউ নাকি মা হতে চলেছে। তখন দুলাভাই নাকি তার দ্বিতীয় স্ত্রীর নামে অনেক জায়গা জমিও লিখে দিয়েছে। এতেই শেষ না, নতুন বউয়ের বাচ্চা হওয়ার খবর পাওয়ার পর থেকে দুলাভাই আপা আর তার বাচ্চাদের সাথে আর সম্পর্ক শেষ করে দেয়। কোনো রকম খোঁজ খবর নেয় না, বাচ্চাদের খরচও পাঠায় না। ওইদিকে আমরা নিম্নবিত্ত পরিবার। আমার বাবার ছোট্ট একটা মুদির দোকান আছে, তাতে যা রোজগার হয় কোনোভাবেই আমাদের চলে। আপার বাচ্চাদের পড়াশোনাও বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আপা আবারও কোর্টে আপিল করে, আবারও কেস শুরু হয়। কিন্তু এইদিকে আমাদের কেস চালানোর মতো কোনো টাকাই নেই। আগের বারগুলোতে ধার দেনা করে চালানো হয়েছিল, তারপর আপার দেনমোহরের 1 লক্ষ টাকা দিয়ে সেই সব ধার দেনা শোধ করেছিল। কিন্তু এইবার কোনোভাবেই ধার পাওয়া গেল না। অবশেষে টাকার অভাবে কেসও বন্ধ হয়ে গেল, দুলাভাইও বেঁচে গেল। কিন্তু দুনিয়ার আদালতে বাঁচলেও আল্লাহর আদালতে কিভাবে বাঁচবেন তিনি? সেই বিচারে আশায় বুক পাতলো আফায়। আফার এরকম করুণ অবস্থা আমার বাবা কোনোভাবেই সহ্য করতে পারেন না। বরাবরই আপা ছিলেন বাবার প্রাণ। আপার যখন সুখের সংসার ছিল তখন অভাবেও আফুর সুখ ছিল, আর এখন অভাব অশান্তি ছাড়া আমাদের সংসার আর কিছুই নেই। তবে বাবা বেশি দিন এইসব সহ্য করতে পারলেন না। একদিন দোকান থেকে বাড়ি ফিরে মায়ের কাছে পানি চায়। মা ঘর থেকে পানি নিয়ে এসে দেখে বাবা মাটিতে জ্ঞান হারিয়ে আছে। মায়ের চিৎকার শুনে আমরা দৌড়ে মায়ের কাছে আসি। এসে দেখি বাবা নিচে পড়ে আছে। তখনই তাড়াতাড়ি করে সরকারি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার আমাকে বলে আমার বাবা নাকি হার্ট অ্যাটাক হয়েছে। শহরে ডাক্তার দেখাতে। ডাক্তারের কথা শুনে আমার বড্ড হাসি পায়। নিজেদের ভাগ্য কে দেখে? যেখানে নিজেদের দুবেলা ভাত জোগাড় করতে জুলুম, সেখানে বাবার বড় ডাক্তার দেখানো তো বিলাসিতা। মা আর আফাকে তখনও আমি কিছু জানালাম না। বেশ কিছুক্ষণ পর বাবার জ্ঞান ফিরে আসলো। ডাক্তার কিছু মেডিসিন দিল আর বারবার বলে দিল শহরের বড় ডাক্তার দেখাতে। বারবার ভাবতে লাগলাম বাবাকে কিভাবে চিকিৎসা করব। বাড়িতে এসে মা আর আফাকে সব খুলে বললাম। মা আর আপাও খুব চিন্তায় পড়ে গেল। এদিকে ঘরে কোনো খাবার নেই, তাই পরের দিন থেকেই আমি বাবার দোকানে বসতে লাগলাম। একে তো আমি মেয়ে মানুষ, তার উপর বাবার দোকানে বসা লোকজন আমাকে ভালো নজরে দেখলো না। তবুও কোনো উপায় না পেয়ে আমি আমার বড় আপার ছেলে আরাফাতকে নিয়ে দোকানে বসি। বলে রাখি আপার ছেলের বয়স 10 বছর আর মেজো ছেলের বয়স 5 বছর, আর ছোট্ট একটা মেয়ে আছে ওনার 1 বছর। দুলাভাই আগে ছেলে মেয়ে বলতে পাগল ছিল, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ এই ছেলে মেয়ের কথা মনেও পড়ে না তার। তবে কথায় বলে না, ভাগ্য একবার চলে গেলে আর ফিরে না। আমাদের কপালেও তেমন। দিন দিন বাবার শরীর খারাপ হতে লাগলো। তারপর একদিন রাতে আমাদের 2 বোনকে খুব ধরে কাঁদলেন আমার বাবা, আর বললেন মা, ইতু আর সিতু, আমাকে ক্ষমা করিস। আমি স্বামী হিসেবে ব্যর্থ ছিলাম, এখন বাবা হিসেবেও ব্যর্থ। আমি থেকেও আমার বড় মেয়ের সাথে অন্যায়ের বিচার করতে পারলাম না, কিন্তু উপরওয়ালার কাছে বিচার দিয়ে গেলাম। দেখিস উনি কখনোই আনিসকে ভালো রাখতে পারবে না। তখন আফা বাবাকে বলল, না বাবা, তোমার কোনো দোষ নেই, প্লিজ এমন এইসব কথা বইলো না। তুমি আমাদের বেস্ট বাবা। কত বাবা আছে যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও মেয়ের পাশে দাঁড়ায় না, তাও নিজের সব দিয়ে আমাদের পাশে থেকে। আমি আপার কথা শুনে বাবাকে বললাম, বাবা তুমি এসব চিন্তা বাদ দাও তো, তুমি আরাম করো। কয়দিন পর তোমাকে শহরের ডাক্তার দেখাবো, তুমি একদম ঠিক হয়ে যাবে। বাবা আমার কথা শুনে শুধু হাসলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাবার ওষুধ আর খাবার নিয়ে বাবার কাছে গিয়ে বাবাকে ডাকলাম, কিন্তু বাবার আর কোনো সাড়া শব্দ নেই। বাবার গায়ে হাত দিতেই দেখলাম একেবারেই ঠান্ডা। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। মা আর আপা রান্নাঘর থেকে দৌড়ে আসলেন।
মা আমাকে বললেন, কি হয়েছে সেতু, কাঁদছিস কেন? আমি বেশ কিছুক্ষণ চুপ করে বললাম, মা, বাবা আর আমাদের মাঝে নেই। মাও চিৎকার দিয়ে জ্ঞান হারালেন। ধীরে ধীরে লোকও জানাজানি হলো। বাবা মারা যাওয়ার 2 দিন কেটে গেল, কিন্তু ঘরে খাবার নেই। যত কষ্টেই হোক, পেটের খিদা তো আর কোনো কষ্ট দিয়ে মানে না। তারপরও বাড়িতে বাচ্চা আছে 3টে। তাই সবার কথা ভেবে আমি আর আরাফাত দোকানে বসলাম।